আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মিরাজুল ইসলাম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউনিভার্সিটি ইংলিশ বিডিএ। ইউনিভার্সিটি ইংলিশ বিডিএ আজকে আপনাদের জন্য আলোচনা সসারের বিখ্যাত দ্য নানস প্রিস্টেল। নানস প্রিস্টেলে 626 লাইনের এই কাব্যটিতে সসার একটি বিস্ট ফিবেল আলোচনা করেছেন এবং এই বিস্ট ফিবেলে একটি মোরগ এবং খেকশিয়ালের যে একটা ফিবেল জনপ্রিয় ফিবেল ছিল সেই ফিবেলটি নিয়ে আলোচনা করেছেন। এখানে বন্ধুরা একটি ফিবেলের মধ্য দিয়ে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যে স্বপ্নে দেখা মানুষের জীবনকে স্বপ্ন কতটুকু প্রভাবিত করে এবং স্বপ্ন মানুষের জীবনে কতটুকু বাস্তব রূপ লাভ করতে পারে এবং ফ্ল্যাটারির কারণে, তোষামোদির কারণে প্রলুব্ধ হয়ে বা তোষামোদির দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজের ফল কীরূপ হয়, সেই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে সসার এই বিস্ট ফিবেলের মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বন্ধুরা, এই বিস্ট ফিবেল বর্ণনার পূর্বে দ্য নানস প্রিস্টেলের একটি এপিলগ এবং একটি প্রোলগ রয়েছে। প্রোলগের মধ্যে চসার প্রথমে এই দ্য ক্যান্টারবারি টেলের পূর্বের কিছু বর্ণনা করেছেন। এখানে নানস প্রিস্টের পূর্বে দ্য মনক একটি টেল বলেছেন এবং সেই টেলটি সবার কাছে সমাদৃত হয়নি এবং নাইট সেই টেলটাকে প্রত্যাখ্যান করে বলেছেন যে তোমার এই আসলে এত সুন্দর একটি জার্নিতে এরকম একটি বিদঘুটে গল্প বলা উচিত হয়নি। এবং আমাদের যেই হোস্ট রয়েছেন হ্যারি বেইলি, তিনি নাইটের সাথে একাত্মতা প্রকাশ করে সে বলেছেন মনকে যে তুমি তোমার গল্পটাকে আবার নতুন করে বলো, কিন্তু মনক সে গল্প বলতে রাজি হয়নি। তারপরেই সে নানস প্রিস্টকে সম্বোধন স্যার জন বলে সম্বোধন করেছেন, যে নানস প্রিস্টকে কিন্তু দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলে নানস প্রিস্টের কথা এভাবে উল্লেখ করা হয়নি। এখানে নানস প্রিস্টকে উল্লেখ করে স্যার জন বলে তিনি বলেছেন যে স্যার জন শারীরিকভাবে খুব সুঠামদেহী, তার একটি লিকলিকে রোগাপটকা একটি ঘোড়া রয়েছে, এরকম কিছু অবতারণা করে কিছু বর্ণনা করে তিনি নানস প্রিস্টকে বললেন যে স্যার আপনি সুন্দর করে একটা গেইলি স্টোরি, একটা আনন্দপূর্ণ একটা চমকপ্রদ গল্প আমাদেরকে শোনান। তখন নানস প্রিস্ট একটি গল্প বলা শুরু করলেন এবং তিনি গল্পটি শুরু করলেন একজন বৃদ্ধার আলোচনার মধ্য দিয়ে, যে এক বুড়ি ছিল, তিনি একটি কেভের পাশে একটি জঙ্গলে একটা ছোট্ট কুটিরে বাস করত। সেই বুড়ির ছিল 2টি কন্যা এবং তিনি একটি সাধারণ সাদাসিধে জীবনযাপন করতেন। তার একটি মোরগ ছিল এবং সেই মোরগের সাথে 7টি মুরগি ছিল। মোরগটির নাম ছিল স্যান্টাক্লেয়ার এবং মুরগিগুলোর মধ্যে স্যান্টাক্লেয়ারের সবচেয়ে প্রিয় যে মুরগিটি ছিল তার নাম ছিল ম্যাডাম পার্টিলেট। এছাড়াও এই বৃদ্ধার 3টি পিগ, 3টি গরু, একটি মেষ ছিল। বন্ধুরা, এই গল্পটি শুরু হয়েছে সান্টাক্লেয়ারের কণ্ঠকে তোষামোদির মধ্য দিয়ে। সান্টাক্লেয়ার খুব সুন্দর একটি মোরগ এবং সান্টাক্লেয়ারের বর্ণনা করতে গিয়ে আমাদের লেখক বর্ণনা করেছেন যে সান্টাক্লেয়ারের বিলটা, অর্থাৎ তার যে কেশরটা, সেই কেশরটা খুব চকচকে রেড এবং তিনি এটার সাথে তুলনা করেছেন কোনো রাজপ্রাসাদের দেয়ালের সাথে। রাজপ্রাসাদের দেয়ালটা যেরকম চকচকে লাল রঙিন থাকে তেমনি এবং খুব মিশ্র, খুব মিশ থাকে, অর্থাৎ খুব সুন্দরভাবে সুসজ্জিত থাকে। সান্টাক্লেয়ারের বিলটা সেরকম সজ্জিত। সান্টাক্লেয়ারের পায়ের কথা বলা হচ্ছে তার পাটা খুব সুন্দর বেগুনি রঙের এবং ঠোঁটের কথা বলা হচ্ছে যে মিচমিচে কালো কিন্তু উজ্জ্বল চকচক করছে, এরকম একটি ঠোঁট সান্টাক্লেয়ারের রয়েছে। এবং এক রাতে সান্টাক্লেয়ার একটি স্বপ্ন দেখে গোংড়াচ্ছিল, তার পাশে ছিল ম্যাডাম পার্টিলেট। ম্যাডাম পার্টিলেট তাকে বলল যে কি হয়েছে, তুমি এমন করছো কেন? তখন সান্টাক্লেয়ার তার সাথে বলল যে একটা শিয়াল গোছের একটা বা কুকুর গোছের একটা প্রাণী আমাকে ধাওয়া করছে এবং আমাকে মেরে ফেলবে এরকম একটু তাড়া করছে, সেটা দেখে আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। কিন্তু ম্যাডাম পার্টিলেট এই কথাটা শুনে তাকে রিভিউ করা শুরু করলো এবং বলল যে তুমি কি জানো পুরুষের কীরকম হওয়া উচিত, নারীরা কোন ধরনের পুরুষকে পছন্দ করে? আমার লজ্জা হচ্ছে যে তুমি একটা স্বপ্নের উপরে ভিত্তি করে নিজে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছো, এত চিন্তিত হয়ে পড়েছো। তোমার আসলে এটা হওয়া উচিত নয়, বরং তোমার এই স্বপ্নটা হচ্ছে তোমার হয়তোবা বদহজম হতে পারে, অথবা তুমি অন্যমনস্ক হয়ে আছো, অথবা যে কোনো কারণে তুমি উদ্বিগ্ন আছো যার কারণে তোমার এই স্বপ্নটা দেখা হয়েছে। এখানে ম্যাডাম পার্টিলেটের কথার উত্তরে সান্টাক্লেয়ার একটি গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপন করেছেন যে ইতিহাসে, অর্থাৎ আমরা যদি মিথিক্যাল ক্যারেক্টারগুলোকে একটু অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পারি কেনেলেম, যিনি মার্সিয়ার একজন সম্ভ্রান্ত রাজ পরিবারের সদস্য ছিল এবং তিনি একজন প্রিস্ট ছিল। তাকে স্বপ্ন দেখানো হয়েছিল রাজা মারা যাবেন, কিন্তু তিনি সেই স্বপ্নের রাজার সেই স্বপ্নের
পূর্বাভাসকে অগ্রাহ্য করলেন এবং রাজা মারা গেলেন। পরবর্তীতে দেখা গেল যে স্কোপিও একজন আফ্রিকান লিডার, তার কথা বলা হচ্ছে, ড্যানিয়েলের কথা বলা হচ্ছে, জোসেফের কথা বলা হচ্ছে। আপনারাও জানেন যে কিং ক্রোসিয়াস, তার কথা বলা হচ্ছে, যিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি একটা গাছের নিচে বসে আছেন, যেটা সিম্বলাইজ করেছিল যে তাকে হ্যাংড করা হবে, অর্থাৎ তাকে ফাঁসিতে ঝুলানো হবে, কিন্তু পরবর্তীতে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। এছাড়া আপনারা জানেন যে আমরা বিখ্যাত গ্রিক মিথোলজি, যেটা আমরা হোমারের যে বিখ্যাত গ্রিক মিথোলজি পড়েছি, সেখানে আমরা জানি যে অ্যান্ড্রোমেচ নামক হেক্টরের যে স্ত্রী ছিল, সেই স্ত্রী স্বপ্নে দেখেছিলেন যে যদি হেক্টর যুদ্ধের মাঠে যায় তাহলে হেক্টর মারা পড়বেন, এবং সেই স্বপ্ন কিন্তু সত্যি হয়েছিল। এই উপস্থাপনাগুলো, এই বিষয় ইঙ্গিতগুলো সে ম্যাডাম পাটিলেটের সাথে সান্টা ক্লজ শেয়ার করেছিলেন যে দেখো, স্বপ্নকে একদম উড়িয়ে দেওয়া যায় না, স্বপ্নের একটা ভিত্তি থাকে, এবং স্বপ্ন সম্পর্কে অনেক বিশেষজ্ঞদের মত হচ্ছে যে স্বপ্ন হচ্ছে সেই জিনিসটা যেটা মানুষ পরবর্তীতে অবলোকন করবেন। স্বপ্ন সম্পর্কে মার্কারবার্সের একটা বিখ্যাত মত হলো যে মানুষ পরবর্তীতে যা ঘটবে সেটা আগে দেখবে, এটাই হচ্ছে স্বপ্ন। যেমন ড্রিমস ইজ ওয়ার্নিং অফ থিংস হুইচ ম্যান উইল সি আফটারওয়ার্ডস। এই কথাটা হচ্ছে মার্কারবার্সের একটা মত, যে স্বপ্ন হচ্ছে সেই বিষয়টা যে ভবিষ্যতে মানুষ যা দেখবে সেই বিষয়টা আগে স্বপ্নে দেখে ফেলেছে। এই আলোচনার পরপরই দেখা গেছে ম্যাডাম পাটিলেট সান্টা ক্লজকে সাজেস্ট করলো যে এটা আসলে কিছুই না, আসলে স্বপ্নটার কোনো তেমন বাস্তব ভিত্তি নেই, বরং তোমার শারীরিক অসঙ্গতির কারণে এটা হচ্ছে, বরং আমি তোমাকে কিছু জোলাপ তৈরি করে দেবো বা কিছু মেডিসিন দেবো, সেই মেডিসিনগুলো খাবে, কিছু হার্বসের মাধ্যমে কিছু তৈরি মেডিসিন, যেগুলো খেলে তুমি এই স্বপ্নটা আর দেখবে না, এই খারাপ স্বপ্ন আর দুঃস্বপ্নগুলো তোমার কেটে যাবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্যার রাসেল নামে একটা শেয়াল চরিত্র এই গল্পে রয়েছে। স্যার রাসেল পার্শ্ববর্তী একটি গুহায় বাস করত। সান্টা ক্লজকে দেখে স্যার রাসেলের খুবই লোভ হলো যে সান্টা ক্লজকে সে খাবে বা সান্টা ক্লজকে দিয়ে সে তার ভোজ সারবে। এবং একদিন রাতে যখন সান্টা ক্লজ খুব গুনগুন করে খুব সুন্দর করে গান গাচ্ছিল, তখন স্যার রাসেল এসে উকি দিল। স্যার রাসেলকে দেখে সান্টা ক্লজ প্রথমত একটু শব্দ করলো, কক কক শব্দ করে ওঠার চেষ্টা করলো, কিন্তু স্যার রাসেল তাকে স্যার সম্বোধন করলো সান্টা ক্লজকে, এবং বলল যে আমি আসলে তোমাকে খেতে আসিনি, বরং আমি এসেছি তোমার যে সুমিষ্ট কণ্ঠে তুমি গান গাচ্ছ সেই গানটা আর একটু শুনতে। এবং সে তার বাবার, অর্থাৎ সান্টা ক্লজের বাবার যে কণ্ঠ সুন্দর ছিল সেই প্রশংসা করতেও তিনি ভুলে গেলেন না। তিনি খুব সুন্দরভাবে তাকে আরও প্রশংসা করতে লাগলেন, এবং তিনি মার্কার পার্সিয়াস ক্যাটো নামক একজন বিখ্যাত ঐতিহাসিক চরিত্র, যিনি একজন ইতিহাসবিদ ছিলেন, তিনি সঙ্গীত প্রিয় একজন মানুষ ছিলেন, সঙ্গীতকে খুব পছন্দ করতেন। তার উদ্ধৃতি দিতেও স্যার রাসেল ভুললেন না যে আমি তার থেকেও বেশি সঙ্গীত রসিক একজন মানুষ, সুতরাং তুমি তোমার কণ্ঠ দিয়ে আমাকে একটু সঙ্গীত শোনাও। স্যার রাসেল যখন এরকম করে তাকে খুব ফ্ল্যাটারি করলেন, এবং সান্টা ক্লজ এর দ্বারা ফ্ল্যাটারির দ্বারা প্রলুব্ধ হলো, এবং সে চক্ষু বন্ধ করে দুই পায়ের উপরে ভর করে জোর গলায় গান গাইতে শুরু করলেন। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যে যখন কোনো ব্যক্তি খুব হৃদয় দিয়ে যখন গান গাওয়ার চেষ্টা করেন, তখন তিনি চক্ষুকে জোরে বন্ধ করে পায়ের আঙুলের উপরে ভর করে গাইতে থাকেন। এই রকমভাবে সান্টা ক্লজ গান গাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু যখনই সান্টা ক্লজ তার কণ্ঠটাকে উঁচু করলেন, চক্ষু বন্ধ করলেন, তখনই খপ করে স্যার রাসেল তার কণ্ঠটাকে ধরে ফেললেন এবং তাকে ক্যাপচার করে তাকে ঘাড়ের উপরে তুলে জঙ্গলের দিকে চললেন। এই মুহূর্তে ম্যাডাম পাটিলেট খুব জোরে চিল্লাচিল্লি শুরু করলো, এবং অন্যান্য হেন যারা ছিল তারাও চিল্লাচিল্লি শুরু করলো, এবং এই শব্দ শুনে বৃদ্ধা এবং তার দুই কন্যা তারা বাইরে চলে আসলেন, এবং অন্যান্য মানুষরাও আসলেন, স্যার রাসেলকে তাড়া করলেন, কিন্তু স্যার রাসেলকে কোনো কর্মেই ধরতে পারছিলেন না। স্যার রাসেলও একটু বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, এবং যখন এই অবস্থা, স্যার রাসেল যখন পলায়নপ্রবণ, তখন সান্টা ক্লজ একটু কৌশল করে স্যার রাসেলকে বললেন যে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি মুখ ঘুরিয়ে একটু দাঁড়িয়ে ওদেরকে বলতাম যে কোনো কিছুই আমাকে এই মোরগটাকে খেতে বারণ করতে পারবে না। স্যার রাসেল তখন একটু বোকামি করে বসলেন, তিনি বললেন যে হ্যাঁ আমি এটাই করব। যখন তিনি এটা বলতে গেলেন, তখন সান্টা ক্লজ তার মুখ থেকে ফসকে গিয়ে বের হয়ে গাছের উপর উঠে বসলেন, এবং যখন সান্টা ক্লজ গাছের উপরে বসলেন, তখন আবার স্যার রাসেল তার কৌশল প্রয়োগ করার চেষ্টা করলেন, এবং সে বলেন আমি তো তোমার সাথে মজা করছিলাম, আমি আসলে তোমাকে খাওয়ার জন্য আসিনি, বরং আমি তোমার গান শুনতে আসছি। কিন্তু দ্বিতীয়বার সে আর তার সেই মিষ্ট কথায় আর প্রলুব্ধ হলেন না। এই ছিল বন্ধুরা আমাদের দ্য নান্স প্রিস্টেলের ঘটনা প্রবাহ। এখন কথা হচ্ছে যে এই বিস্ট ফিবলের মধ্য দিয়ে আসলে সসার কি বোঝাতে চেয়েছেন? সসার আসলে বোঝাতে চেয়েছেন যে ফ্ল্যাটারি মানুষের জীবনকে খুব
চরমভাবে প্রভাবিত করতে পারে। ফ্ল্যাটারির দ্বারা মানুষের জীবন খুব ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে এবং বিপদগ্রস্ত হতে পারে। এবং স্বপ্ন আসলে স্বপ্ন নয়, স্বপ্নর একটা বাস্তবিক ভিত্তি রয়েছে, যে প্রত্যেকটা মানুষ তার জীবনে যা কিছু ঘটে প্রত্যেকটা জিনিসের একটি বাস্তবিক ভিত্তির উপরে ভিত্তি রয়েছে, একটা লজিক্যাল কনক্লুশন রয়েছে, সে বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। এবং বন্ধুরা, এই একটি বিস্ট ফেবলের মধ্য দিয়ে চসার মূলত তার চরিত্রগুলোকে লাইভলি করে তুলেছেন এবং জীবন্ত করে তুলেছেন। এখানে আমরা দেখতে পারি যে যখন নান্স প্রিস্ট তার এই টেলটি বলতেছিলেন, তখন কিন্তু সে মাঝখানে হঠাৎ করে কমেন্ট করে বলেছিলেন, দিস অ্যাট দ্য কক্স ওয়ার্ড নট মাইন্স। এখানে তিনি আসলে মূলত যখন সে কমেন্ট করেছিলেন যে নারীরা কোন ধরনের পুরুষ বা কোন ধরনের হাজব্যান্ড বা বিলাভড পছন্দ করেন, সেই মন্তব্য করতে গিয়ে তিনি নারীদের প্রতি ইঙ্গিত করে একটু হাস্যরসাত্মকভাবে বললেন যে দিস আর দ্য কক্স ওয়ার্ড নট মাইন। এছাড়াও বন্ধুরা, তিনি তার যেই এই নান্স প্রিস্ট টেলে যে গল্পটা উপস্থাপন করেছেন, এখানে প্রত্যেকটা চরিত্র মাঝে মাঝেই ইন্টারাপ্ট করেছেন, হাসি খেলা করেছেন, এবং প্রত্যেকটা চরিত্র এই গল্পের যেরকম অংশ তেমনিভাবে আবার শ্রোতার একটা অংশ, অর্থাৎ তারা লাইভ ক্যারেক্টার হিসেবে উপস্থাপিত হয়েছে। অন্যভাবে চসার এখানে একটি গুরুত্বপূর্ণ ফিলোসফি উপস্থাপন করেছেন যে আসলেই যদি ডেস্টিনি গড ফিক্সড হয়ে থাকে, তাহলে মানুষের কি এর পিছনে কোনো হাত আছে কি না। যদিও এখানে একটি মোরগ এবং একটি শেয়ালের মাধ্যমে আমাদের গল্পটা বলা হয়েছে, কিন্তু এই মোরগটাকে কিন্তু একটু ম্যানলি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়েছে, অর্থাৎ পার্সনিফিকেশন করা হয়েছে। এখানে এর মধ্য দিয়ে একটি মোরগের চরিত্রের মধ্য দিয়ে দেখানো হয়েছে যে আসলে ডেস্টিনি কিভাবে প্রভাবিত করে এবং মানুষ তার ডেস্টিনিকে অ্যাভয়েড করতে পারে কিনা। মানে বলা হচ্ছে যে যদি মানুষের ভাগ্য স্রষ্টার হাতেই নিরূপিত হয়ে থাকে, তাহলে মানুষ সেখানে কি আসলেই কিছু করতে পারে, নাকি মানুষ যেই চেষ্টাগুলো করে সবগুলোই ব্যর্থ চেষ্টা। তারপরে বলা হচ্ছে যে যদিও ডেস্টিনি ফিক্সড, তারপরও মানুষ কি আসলে অবসর থাকবে, নাকি মানুষ চেষ্টা করবে তার ডেস্টিনিকে, তার ভাগ্যকে আরও একটু উন্নত করতে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগার জন্য আমাদের এই প্রয়াস। সামনের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের জন্য পরবর্তী কোনো আলোচনা নিয়ে পরবর্তী কোনো বিষয়ে আলোচনা করব, সেই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।